তারেক রহমান কি শেখ হাসিনার পথেই এগোবেন? তারেক রহমান নিশ্চয়ই নুন দিয়ে ভাত খায়, নুন দিয়ে তো ভাত খায়। বুদ্ধিভ্রম না হলে শেখ হাসিনার পথেই কেন তারেক রহমান চলবে? ঈদের সময় পেঁয়াজ যাচ্ছে, দুর্গাপুজো ইলিশ মাছ আসছে, ব্যবসাও হচ্ছে, সম্পর্ক থাকছে, স্বাদও পাচ্ছে। শেখ হাসিনা এখন ভাববেন, ঠেলায় পড়লে বাপ যা বলে, এখন ঠেলায় পড়ে চুপ রয়েছে। চুপ থাকাটা ছাড়া উপায় নেই। ভারত বাংলাদেশকে নতুন করে দেখছে, তা নতুন করে ভাবছে। তবে কি থেকে শিখতে শুরু করেছে নয়াদিল্লি? দেরিতে হলেও কি এই শেখাটা ইতিবাচক? শেষ হাসিনাকে ঘিরে বহু বহু বছর ধরে একমুখী যে নীতি চলেছে, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে যে দূরত্ব গড়ে উঠেছিল তাকে কেন্দ্র করে, মানে হাসিনাকে কেন্দ্র করে, এইটা কি দিল্লি অবশেষে বুঝতে পারলো? দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেখা গেল এক অভাবনীয় অকল্পনীয় সৌজন্যের নজির। কিরকম? মানে গত 18 মাসে যেটা বিভেদ তৈরি হয়েছিল, যে দূরত্বটা বাড়ছিল আস্তে আস্তে, ইরানের যুদ্ধ, জ্বালানি সংকট, এই সবকিছুকে কেন্দ্র করে যেন সেই দূরত্বটা আবার কাছে আসতে শুরু করেছে। একদিকে তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে ঘন ঘন বৈঠক, জ্বালানি সরবরাহ, বাংলাদেশকে সাহায্য, এক কথায় যেন নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্কের পথ চলা শুরুর এক নয়া সমীকরণের ইঙ্গিত। তাহলে কি হাসিনা অধ্যায় শেষ করে নতুন দিকে পা বাড়াতে শুরু করেছে নয়াদিল্লি? নতুন ভাবে বাংলাদেশকে ভাবছে তারা, বাংলাদেশকে দেখছে তারা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে তারা। কি কোন দিকে এগোচ্ছে? ইতিবাচক, না আবার সেই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দিকেই, ব্যক্তিকেন্দ্রিক কূটনীতির দিকেই, ব্যক্তিকেন্দ্রিক বাংলাদেশের দিকেই ভরসা রাখবে নয়াদিল্লি? এই সামগ্রিক বিষয় নিয়েই আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে বিষয়টা নিয়ে আলোচনা বা তর্ক বিতর্ক বেশ কয়েক মাস ধরে চলছে, বিশেষ করে 2024-এর জুলাই বিপ্লবের পর থেকে যে পথ চলাটা নতুন করে মনে করা হয়েছিল, যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কেমন হবে। প্রথমেই বলতে হয় কলকাতায় শুরু হয়েছে, কলকাতা থেকেই বলা ভালো, যে ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো নেতা নয়, দুই দেশের সম্পর্ক, দুই দেশের মানুষের মধ্যে। যেহেতু আমরা কলকাতা থেকে বসে করছি, একটা কথাই বলতে হয়, কলকাতায় বহু আওয়ামী লীগের নেতা কিন্তু এখনো রয়েছেন। তারপরেও আমরা মনে করছি, আমরা ভাবছি যে এই কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, সামগ্রিকভাবে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ককেই দুই দেশ গুরুত্ব দেবেন, দুই দেশের শীর্ষ কর্তারা গুরুত্ব দেবেন। কলকাতা, ভারতে থাকা একাধিক আওয়ামী লীগের নেতাদের বা দিল্লিতে থাকা আওয়ামী লীগের প্রধান নেত্রীর অবস্থান এই সম্পর্কের মধ্যে কোনো বিভাজন তৈরি করবে না। যে বাণিজ্য, চিকিৎসা, অর্থনৈতিক গুরুত্ব, এ সবই হয়ে উঠবে দুই দেশের সম্পর্কের প্রধান মাপকাঠি। কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথমেই তোমাকে বলি, একটা কথা আছে যে আমাদের চলমান জীবনের, একটা দৈনন্দিন জীবনের একটা কথা, কারুর জন্য কিন্তু কোনো কিছু আটকে থাকে না। পরিষ্কার যে আমি শেষ কথা, আমি না থাকলে এই কাজটা করা সম্ভব হবে না, এটা কিন্তু কখনোই ধ্রুব সত্য নয়, এটা ধ্রুব মিথ্যে। আর একটা বিষয় হচ্ছে, নিজের কবর যদি নিজেই আমি খুঁড়ি, তাহলে আমাকে সেক্ষেত্রে কেউ আর আমাকে এগিয়ে দিতে পারে না। বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগের সরকার বাংলাদেশে যখন প্রশাসন চালিয়েছে, আজকে গত 12ই ফেব্রুয়ারির পর বিএনপি সরকার বাংলাদেশের সরকার চালাচ্ছে, ভৌগোলিক অবস্থানগতভাবে বাংলাদেশ আর ভারতের যে অবস্থান, সেটা কি কোথাও দূরে চলে গেছে না কাছে চলে এসেছে? এমন তো নয়। বিষয়টা হচ্ছে, ভারত বাংলাদেশকে নতুন করে দেখছে, তা নতুন করে ভাবছে। আমি বলবো কোনোটাই নয়। তাহলে কি? তাহলে আজকে আমাদের আলোচনাটা কেন? বিষয়টা হচ্ছে, ভাবাবে এখন আওয়ামী লীগীদের যারা আছেন তাদেরকে ভাবাবে, তারা যে যেখানে অবস্থান করছেন, অন্ধকার ঘরে কেউ করছেন, কেউ বিদেশের মাটিতে করছেন, কেউ পালিয়ে করছেন, কেউ বাংলাদেশে অবস্থানকালে খুব একটা অন্ধকার ঘরে বসে হয়তো ভাবছেন যে কি হলো। এমনকি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাবতে পারে কি হচ্ছে, কি ছিল। প্রথম কথা বুঝতে হবে যে একটা দেশের প্রতিবেশী দেশের সঙ্গে একটা প্রতিবেশী দেশের সম্পর্ক কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতিতে বাহ্যিক যে যে বিষয়গুলো অবস্থানগতভাবে হওয়ার দরকার, শিক্ষা, স্বাস্থ্য, ভিসা, বিভিন্ন বাণিজ্য, যেমন আমরা এই যে ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝেও দেখলাম যে ভারত সরকারের তরফ থেকে কিন্তু জ্বালানি পাঠানো হচ্ছে। খলিলুর রহমান আগামী 7ই এপ্রিল দিল্লিতে আসছেন। প্রণয় ভার্মা সে দেশের স্বাধীনতা দিবসের উদযাপনে উদাত্ত কণ্ঠে
সঙ্গীত পরিবেশন করছেন। সরকারটা আসার সঙ্গে সঙ্গে সে বাংলাদেশে ঢাকায় অবস্থান, বাংলাদেশের হাইকমিশনার প্রণয় ভার্মা সেখানকার সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছে। তো এটাই তো হওয়ার ছিল। আর সবচাইতে বিষয় হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গির বদল অবশ্যই সমতার দৃষ্টিতে দেখতে হবে। সেটা কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকে গত 18 মাসে এবং তার পরবর্তীতেও আমরা দেখেছি ভারত সরকার কিন্তু সমভাবেই কিন্তু তাদের দৃষ্টিটা রেখেছে, যেমনটা তাদের কাছে রেখেছিল। আমরা বারংবারই প্রথম কলকাতা আমরা বলেছি একেবারে শুরুর থেকে যে ভারত বাংলাদেশের সম্পর্ক সরকারি পর্যায়ে কখনোই ভাঙবে না। অনেকে ভাঙানোর চেষ্টা করেছে, বিদ্বেষমূলক কথা বলেছে, সমাজ মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে। অবশ্যম্ভাবে শেখ হাসিনার আমাদের দেশে অবস্থান, বাংলাদেশের একটা শ্রেণীকে তারা কিন্তু টানাপোড়েন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং সরকারি পর্যায়েও বক্তব্য প্রেরণ হয়েছে, যে জায়গা থেকে কিন্তু একটা টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসলে পরেই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটা মজবুত, একটা সঠিক জায়গায় পৌঁছবে, সেই ধারাবাহিকতার কিন্তু চিত্রপট বা দৃশ্যপট কিন্তু আমরা গত 12 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা তো বলার অপেক্ষা রাখে না যে খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিল, সীমান্ত সমস্যা নিয়ে কিন্তু তারা দিল্লিতে এসে বৈঠক করেছেন, আবার আসছেন, বিদেশমন্ত্রী হয়েছেন, আবার আসছেন। সম্পর্ককে কিভাবে আরো সুন্দরভাবে ত্বরান্বিত করা যায় সব ক্ষেত্রে আমি বিশ্বাস করি এবং আশা রাখি তারেক রহমান সাহেব বোধহয় ভুটান যাওয়ার কথা আছে বা অন্য একটা কোথাও যাওয়ার কথা আছে, তারপরে হয়তো তিনি ভারতে আসবেন। সম্পর্ক গড়ার এখন দ্বারোদ্ঘাটন হয়ে গেছে, এখন যাতায়াত শুরু হবে। ভিসা নীতি সরলীকরণ হয়েছে, ভিসা চালু হবে। যদিও পশ্চিমবঙ্গে আমাদের চলতি 23 এপ্রিল এবং 29 এপ্রিল নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গ সহ আরো 4টি রাজ্যে দেশের। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে হয়তো এই মুহূর্তে ভিসাটা এখনো চালু হয়নি বা হয়ে যাবে। মেডিকেল ভিসা তো চালু আছেই। তো সব দিক থেকে বিচার করে যদি আমরা দেখি যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক বাস্তবতা নিয়ে নতুন আঙ্গিকে কিন্তু তার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং শেখ হাসিনা এখন ভাববেন কি করেছেন, নিজেদের কবর নিজেরাই খুঁড়েছেন। সেটা আমরা কেন বলবো? বাংলাদেশের মানুষ বুঝিয়েছে, গণমাধ্যম দেখেছে, গোটা পৃথিবী দেখেছে। নির্বাচনে তারা অংশ নিতে পারেন, নির্বাচনে তারা অংশ নিতে না পারলেও ভুয়া ভোট বলেছেন। কিন্তু নির্বাচনে আমরা কি দেখেছি? বাংলাদেশের মানুষ আরেকটি বাংলাদেশের যারা একসময় প্রধান বিরোধী দল ছিল তারা অংশ নিতে চায়নি নির্বাচনে, কিন্তু সেই মানুষদেরই কিন্তু ম্যান্ডেট দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আর ভারত সরকার বাংলাদেশের সরকারের পাশে থাকছে। সরকারের পাশে থাকা মানেই বাস্তবতা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো সজীবতায় পৌঁছবে। ঠিক এখানেই পরমাশিস আমরা আমাদের একটি তৈরি প্রতিবেদন দর্শকদের দেখাতে চাই কিভাবে দুই দেশের সম্পর্ক নতুন ভাবে এগিয়ে চলেছে, নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে। দর্শকদের আমরা দেখাতে চাই, দেখুন। হাসিনা অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্ক বুনছে দিল্লি ঢাকা। তবে কি থেকে শিখতে শুরু করেছে দিল্লি? দেরিতে হলেও কি সেই শেখাটা ইতিবাচক? শেখ হাসিনাকে ঘিরে বহু বছরের একমুখী নীতি থেকে সরে এসে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সত্যিই কি নতুন করে সম্পর্ক গড়তে চাইছে ভারত? দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে ছবি দেখা গেল সেটা কি শুধুই সৌজন্য, নাকি সেটাই ইঙ্গিত গত 18 মাসের চির এবার ধীরে ধীরে ভরাট করার কাজ শুরু হয়েছে? ইরান যুদ্ধের জ্বালানি চাপের সময় ভারত যদি বাড়তি সহায়তার আশ্বাস দেয়, দিল্লি যদি বাণিজ্য স্বাভাবিক করার বার্তা দেয়, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানান, আর ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে যদি ঢাকার মন্ত্রীদের দপ্তরে ঘন ঘন দেখা যায়, তাহলে প্রশ্ন উঠবেই, দিল্লি কি সত্যিই বদলাচ্ছে, নাকি সবটাই নতুন নাটকের নতুন সংলাপ? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো একে একে আতশ কাচের তলায়। প্রথম কলকাতা শুরু থেকেই বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো এক নেতা, এক দল বা এক সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সম্পর্কের ভিত ইতিহাসে, ভাষায়, সংস্কৃতিতে, চিকিৎসায়, বাণিজ্যে, সীমান্তের জীবনে আর মানুষের যাতায়াতে। তাই দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবার রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রকাশ্যে বলেছেন, বাণিজ্য, নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ সব স্পর্শকাতর বিষয় আন্তরিকতা আর খোলামেলা আলোচনার মাধ্যমেই মেটাতে হবে। ভারতের উচ্চ পর্যায়ের উপস্থিতি দেখিয়ে দিল্লি সম্পর্কটাকে ঠান্ডা ঘরে ফেলে রাখতে চাইছে না। এটাকে হালকা ছবি ভাবলে ভুল হবে। এটা আসলে সম্পর্ক গলানোর প্রকাশ্য মঞ্চ। দিল্লি কি সত্যি শিখছে? কিছু সংকেত বলছে হ্যাঁ। ইরানের যুদ্ধের অভিঘাতে জ্বালানি অনিশ্চয়তা তৈরি হতেই বাংলাদেশ ভারতকে বাড়তি জ্বালানির অনুরোধ জানিয়েছে। প্রণয় ভার্মা বলেছেন সেই অনুরোধ তিনি পেয়েছেন এবং তা বিবেচনার জন্য এগোনো হচ্ছে। এর রাজনৈতিক মানে আছে, কারণ সংকটের সময় প্রতিবেশীকে সাহায্যের ভাষা দেওয়া মানেই সম্পর্ককে কৌশলগতভাবে বাঁচিয়ে রাখা। একই সঙ্গে প্রণয় ভার্মাকে ঢাকার একের
একের পর এক বৈঠকে দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র, বাণিজ্য, জ্বালানি, অন্যান্য মন্ত্রণালয় সব জায়গাতেই সক্রিয় যোগাযোগ। বাণিজ্য স্বাভাবিক করা, স্থলবন্দর দিয়ে বাণিজ্য ফের সচল করা, সিইপি এর মতো বড় অর্থনৈতিক কাঠামো নিয়ে কথাবার্তা, এসবও সামনে আনা হচ্ছে। মানে দিল্লি এখন শুধু পর্যবেক্ষণ করছে না, মেরামতির কাজও শুরু করেছে। কিন্তু এই শেখা হঠাৎ আসেনি। 2024 সালের জুলাই পরবর্তী রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে একটা বড় অংশের মানুষের মনে ধারণা তৈরি হয়েছিল, ভারত কি বাংলাদেশকে দেশ হিসেবে দেখে নাকি শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করেই নীতি বানায়। সেই সন্দেহ আরো বেড়েছিল যখন ভারতে অবস্থান করেও হাসিনার কিছু বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ আবহে প্রভাব ফেলেছে বলে অভিযোগ ওঠে। দিল্লি এখানেই ধাক্কা খেয়েছে, কারণ আশ্রয় দেওয়া আর রাজনৈতিক পরিসর তৈরি করা এক জিনিস নয়। দিল্লি এখন বুঝেছে শেখ হাসিনার প্রতি অন্ধ টান দেখাতে থাকলে বাংলাদেশের মানুষের ভরসা ফেরানো কঠিন, আর সেই কারণেই কূটনৈতিক ভাষা বদলাতে শুরু করেছে। ব্যক্তি থেকে রাষ্ট্র, দল থেকে জনগণ, আবেগ থেকে বাস্তবের দিকে। তারেক রহমান সরকারের জায়গাটা কোথায়, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্পর্ক আরো জোরদারের বার্তা দিয়েছেন। এর মানে স্পষ্ট, দিল্লি নতুন ঢাকাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, তারেক রহমানের সরকার কি দিল্লির সঙ্গে হাত মিলিয়ে পুরনো হাসিনা ফরম্যাটেই দেশ চালাবে? আমাদের মতে হুবহু তা হবে না, কারণ 2024 সালের জুলাই পরবর্তী বাংলাদেশের জনমতের চরিত্র বদলেছে। সবার আগে বাংলাদেশ বললে দিল্লির সঙ্গে কাজ করতেই হবে, কিন্তু সেটা আনুগত্যের ভাষায় নয়, দর কষাকষির ভাষায়। অর্থাৎ তারেক সরকার দিল্লির সঙ্গে সম্পর্ক চাইবে, কিন্তু সেই সম্পর্কের ভিত্তি হবে মর্যাদা, সুবিধা আর জাতীয় স্বার্থ, শুধু রাজনৈতিক ঘনিষ্ঠতা নয়। দিল্লিও সম্ভবত সেটাই বুঝছে। সদিচ্ছা থাকলে পরীক্ষাও দিতে হবে। এখানে দিল্লির বড় পরীক্ষা সামনে। প্রথমত, 1996 সালের গঙ্গার জলবন্টন চুক্তির মেয়াদ 2026-এ শেষ হচ্ছে। এটা নবায়নে দেরি হলে অবিশ্বাস ফের বাড়বে। দ্বিতীয়ত, তিস্তা এখনো ঝুলে আছে। তৃতীয়ত, সীমান্তে মানুষ হত্যার প্রশ্ন। গত এক মাসে এই সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসার ইতিবাচক বার্তা থাকলেও সেটাকে স্থায়ী করতে হবে, কারণ সীমান্তে মৃত্যু কমা মানে শুধু সংখ্যা কমা নয়, মানুষের রাগও কমা। আর যদি সত্যিই নতুন আস্থা করতে হয়, তাহলে জল, সীমান্ত, নিরাপত্তা সব জায়গায় কাজ দেখাতে হবে। বাণিজ্য, ভিসা, মুদ্রা আর হাসিনা ফ্যাক্টর, দুই দেশের অসম বাণিজ্য নীতিও বড় জ্বর। বাংলাদেশের জন্য ভারতীয় বাজারে আরো সুযোগ খুলতে হবে, মুদ্রা লেনদেন সহজ করতে হবে, ভিসা দ্রুত স্বাভাবিক করতে হবে, কারণ মানুষে মানুষে যোগাযোগ বন্ধ রেখে কূটনীতি টেকে না। আর একই সঙ্গে দিল্লির আরেক দায়িত্ব আছে, ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের ওপর নজরদারি বাড়ানো, যাতে তারা বাংলাদেশের ভেতরে কোনো অস্থিরতা উস্কে দিতে না পারেন। শেখ হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত রাখা এখন দিল্লির কূটনৈতিক দায়ের অংশ, নইলে নতুন সম্পর্কের ভাষা বিশ্বাসযোগ্য হবে না। তাই শেষ কথা খুব পরিষ্কার, দিল্লি শিখছে, তার প্রমাণ আছে। শেখাটাও ইতিবাচক হতে পারে যদি তা শুধু ভাষায় না থেকে কাজে নামে। আর ঢাকাকেও বুঝতে হবে, ভারত বিরোধী আবেগ দিয়ে দীর্ঘমেয়াদী কূটনীতি হয় না। প্রথম কলকাতার অবস্থান তাই একই, দুই দেশের সম্পর্কের কেন্দ্রে থাকতে হবে সাধারণ মানুষকে। সরকার যদি মানুষকে শোনে, সংযোগ বাড়ায়, সম্মান দেখায়, তাহলে সম্পর্ক টিকবে। আর যদি আবার ব্যক্তি নির্ভর পুরনো ছকে ফিরে যায়, তাহলে গলতে থাকা বরফ খুব দ্রুত আবার জমে যাবে। দ্বিপাক্ষিক সফরে 7 এপ্রিল নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি হতে যাচ্ছে ওনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনায় নিশ্চয়ই থাকবে বিদ্যমান সব ইস্যু। ধারণা, এই সফরের মধ্যে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে ভিসা কার্যক্রম। দেখা যাক কি হয়। আমরা আবার আলোচনায় ফিরে আসি। এই প্রতিবেদনই বোধহয় প্রমাণ করে দুই দেশের সম্পর্ক কিভাবে গঙ্গা পদ্মার মতন এগিয়ে চলেছে, জলের স্রোতের মতন এগোচ্ছে, এবং নতুন বাংলাদেশ গড়ার যে পথ চলা তারেক রহমানের হাত ধরে শুরু হয়েছে, তার এই একটা নজির হয়ে আগামী দিনে বিভিন্ন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। দেখুন, একটা তো বলাই যায় যে এই যে সম্পর্ক মজবুতির যে ইঙ্গিত, কিছু সংকেত তো আমরা ইতিমধ্যেই পেয়েছি। যে প্রণয় বর্মা যখন একাধিক ক্ষেত্রে বৈঠক করেছেন, তিনি বলেছেন বারবার যে বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত করতে নয়াদিল্লি সক্রিয়। তার কথা মনে আমরা ধরেই নিই নয়াদিল্লির কথা, নয়াদিল্লির বার্তাই তো তিনি হাই কমিশনার হিসেবে ওখানে তুলে ধরছেন এবং অন্যান্য মন্তব্য করবেন। আবার এটাও প্রণয় বর্মা পরবর্তী যিনি হাই কমিশনের দায়িত্বে যাচ্ছেন, তিনি বাংলাভাষী, বাঙালি মানুষ। দুই দেশের কথাবার্তার, দুই বাংলার কথার যে ভাষা, তারও একটা মিল আসবে। এই যে সংযোগ, এই যে যোগাযোগ, এটাই বোধহয় প্রমাণ করছে বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লি সম্পর্ক মজবুত করতে কতটা আগ্রহী, কতটা সক্রিয়। যদি আমরা একটু পেছন দিকে ফিরি, একটু পেছনে 2024 পরবর্তী সময়ে রাজনৈতিক পালাবদল হয়েছে, মানুষের মনে ধারণা জন্মেছিল বাংলাদেশকে
শুধু শেখ হাসিনার চোখ দিয়েই দেখা যায়। শেখ হাসিনা যেরকম দেখাবেন, তিনি বাংলাদেশের নীতি বানিয়েছেন। আওয়ামী লীগ ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে, আওয়ামী লীগই ভারতের কথা বোঝে। দুই দেশে একমাত্র আওয়ামী লীগই, শেখ হাসিনাই ভারত বাংলাদেশ সম্পর্কের একমাত্র একমাত্র পথপ্রদর্শক। এই সন্দেহ বাড়ছিল যখন ভারতে শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছিল ওদেশে, কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছিল এদেশেও, দুই দেশের মধ্যে। এখানেই বোধহয় দিল্লি ধাক্কা খেয়েছে, কি করবে কি বুঝে উঠতে পারেনি ঠিক কোন দিকে এগোনো উচিত। কারণ আশ্রয় দেওয়া এক জিনিস, রাজনৈতিক আশ্রয়ে তিনি রয়েছেন, ভারতের ঐতিহ্য বলে আশ্রয় দিতে। আমরা কোনোদিনও আমাদের অতিথিকে ফিরিয়ে দিই না, ভারতের পরম্পরা তাই বলে। আবার দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করা, সেটাও চ্যালেঞ্জ। এই জায়গায় তারেক রহমান সরকারের জমিটা, লড়াইটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখো, আমি প্রথম কথাই বলি যে 2025-এর যে 25শে ডিসেম্বর তিনি যে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, 300 ফিটে দাঁড়িয়ে যিনি যে বক্তব্য দিয়েছিলেন, যে ভাবনার কথা তিনি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি সেদিনই ধরে নিয়েছিলেন তার লড়াইটা কোন জায়গা থেকে তিনি শুরু করবেন। এবং তিনি সেদিন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এবং সরকারে আসার পর তিনি প্রথম বলেছিলেন বাংলাদেশের মানুষের কাছে, উদাত্ত কণ্ঠেই বলেছেন যে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ। তো ওনার কাছে কোনোটাই কোনো চ্যালেঞ্জ হিসেবে আমার মনে হয় না, এবং চ্যালেঞ্জ হিসেবে দেখলেও তার বাস্তবতা, আমরা ভারত বাংলাদেশের সম্পর্কে নয়াদিল্লি এবং ঢাকার যে বাস্তবতার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যম্ভাবে ভারত বাংলাদেশের সম্পর্কের গতিকে আরো ত্বরান্বিত করবে। বাংলাদেশের যে 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের যে অনুষ্ঠান নয়াদিল্লিতে হয়েছে, সেখানে রিয়াজ হামিদুল্লাহ সাহেব, বাংলাদেশের যিনি হাই কমিশনার দিল্লিতে অবস্থান করছেন, তার বক্তব্যের মধ্যে একটাই নির্যাস সেদিন ছিল যে শুধু সংলাপে আর সৌজন্যতায় কিন্তু সম্পর্কের বাস্তবতা গড়ে উঠতে পারে না, তার বাস্তবিক পরিচয় দিতে হবে সব ক্ষেত্রে। দিল্লি উদাহরণস্বরূপ আমরা দেখেছি এই সময় যে 5,000 টন ডিজেল পাঠিয়েছে, এরকম বাস্তবতা কিন্তু সব ক্ষেত্রে রাখতে হবে, সাক্ষ্য রাখতে হবে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভাবনাকে, বাংলাদেশ সরকার কি চায় সেটা দিল্লিকে যেভাবে বুঝিয়েছে, ভারত যেভাবে বুঝেছে, সেখান থেকে ধরে নিতে হবে হয়তো তারা আওয়ামী লীগের সরকারকে, যেন আওয়ামী লীগকে দেখছে ভারত সরকার, এটা তারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে। কিন্তু এটা আমরা প্রথম থেকেই বলেছি, ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে ছিল। তারা তাদের দেশের মানুষকে কি বুঝিয়েছে, ফলনে পরিচয়তে বিক্ষতবার নাম কি, সেটা এখন বুঝতে পারছে, তাই না? সেটা তারা এখন বুঝতে পারছে যে ভারত সরকার, বর্তমান সরকার যারা বিএনপি কে ম্যান্ডেট দিয়েছে, যে বিএনপির সরকার তাদের কথায়, তাহলে বিএনপি সরকারকেও তারা এখন প্রাধান্য দিচ্ছে। এখানে কোনো ব্যক্তি সরকারকে দেওয়ার ভাবনার চিন্তা ভাবনা করাটা যারা করবেন তারা মূর্খের স্বর্গে বাস করেন। আমি বিশ্বাস করি ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। সেই সরকারটাতে যে রাজনৈতিক দল ম্যান্ডেট পেয়ে সরকারটা চালাচ্ছে, তারা তো একটা সরকার, অবশ্যই রাজনৈতিক দল থেকে তারা উঠে আসা। তো এই অবশ্যম্ভাবেই এটা ধরে নিতে পারে বিএনপি সরকারের পাশে ভারত সরকার আছে। বিএনপি সরকারটা কিন্তু ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের মানুষ, তার সরকারের সঙ্গে সম্পর্ক থাকা মানেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। যারা এটা রাজনৈতিক ভাবে দৃষ্টিভঙ্গিতে দেখবে, তারা মূর্খের সঙ্গে স্বর্গেই বাস করবেন। তার কারণ, মূর্খের স্বর্গে কেন বাস করবে? তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি, নিজেদের খবর নিজেরাই যারা খুঁড়েছেন তার দৃশ্যপট আমরা দেখেছি। 2024-এর 5ই আগস্ট, গত 18 মাস, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, বাংলাদেশে নতুন সরকার গঠন এবং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের বাস্তবতার কিছু দৃশ্যপট ইতিমধ্যেই নানান কার্যপ্রণিতার মধ্য দিয়ে উঠে আসছে। সেটা আগামীতে আরো উঠে আসবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য তারেক রহমান সাহেবের কাছে বর্তমান বাংলাদেশের সরকার পরিচালনা চ্যালেঞ্জের কিছু নয়। তিনি বলেই দিয়েছে বাংলাদেশের মানুষের কাছে সবার আগে বাংলাদেশ। আচ্ছা, ঠিক এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসে, তারেক রহমান কি শেখ হাসিনার পথেই এগোবেন, নাকি নতুন করে তার নীতি হবে, নতুন করে তার কর্মপদ্ধতি হবে, নতুন করে তার কার্যকলাপ হবে? কারণ পরিস্থিতি বোধহয় পাল্টে গিয়েছে। একদিকে তারেক রহমানও বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তিনিও বারবার বুঝিয়েছেন সবার আগে বাংলাদেশ। 24-এর গণঅভ্যুত্থানও প্রমাণ করেছে সবার আগে বাংলাদেশের কথা। সেইখানে দাঁড়িয়ে কি যেভাবে শেখ হাসিনা দুই দেশের সম্পর্ককে দেখেছিলেন সেটাতেই এগোবেন বা পথ বলে ধরে নেবেন তারেক রহমান, নাকি নতুন করে, নতুন আঙ্গিকে, যেখানে একটা দর কষাকষির সম্পর্ক থাকতে পারে, যেখানে বাংলাদেশের মানুষের কথা থাকতে পারে, যেখানে দুই বাংলার আলাদা করে গুরুত্ব থাকতে পারে, যেখানে বাংলা
দেশ এবং ভারতের একটা দৃঢ় সম্পর্কের বার্তা থাকতে পারে? কোন কোন পথকে বেছে নিতে পারেন তারেক রহমান, কি মনে হয় আপনার? প্রথম কথা বলি, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, সেটা হচ্ছে তারেক রহমান নিশ্চয়ই নুন দিয়ে ভাত খায়, বা আমরাও নুন দিয়ে ভাত খাই। নুন দিয়ে তো ভাত খায়। বুদ্ধিভ্রম না হলে শেখ হাসিনার পথেই কেন তারেক রহমান চলবে? তারেক রহমান যে তার পথে চলবে না, তার পথে যদি চলে তাহলে তো বাংলাদেশে তো আবার আগামী দিন আরেকটা 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দেখতে পারে। তার পথে চলবে না বলেই তো তিনি লিখেছেন, তিনি বলেছেন বাংলাদেশের পার্টিতে 17 বছর পরে পা রেখে আই হ্যাভ এ প্ল্যান, এবং ক্ষমতায় আসার পরে বলেছেন সবার আগে বাংলাদেশ। বাস্তবতায় দেখিয়েছেন খাল খনন, যে খাল খনন বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনকে বাঁচাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, কৃষিজাত শস্য ভান্ডার মজুত হবে, দেশে অর্থনীতি ভালো হবে। যে কাজ থেমেছিল সে কাজ যখন উনি শুরু করেছে, তাহলে তার পথ চলার সঙ্গে শেখ হাসিনার পথ চলার ফারাকটা তো এখানেই। বাস্তবতায় সড়ক পথ যেমন তৈরি হবে, সেতু যেমন তৈরি হবে, সেই সেতু দিয়ে তো পণ্য আমদানি যেমন হবে, রপ্তানিও হবে। নিজেদের মজুদ যদি খাবার যদি আমরা নিজেরা মজুদ করতে পারি, সেটা কিন্তু আগের সরকার ভাবেনি। বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক মানুষের জীবনের কথা ভাবতে হবে। একটা খাল খনন করা মানে বৃষ্টির জল ধরে রাখা, বন্যা রোধ করা, চাষের কাজে ব্যবহার করা, এবং খাল যখন খনন হবে সেইখানে আমাদের দেশেও যেমন আছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প 100 দিনের কাজ, টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না দিচ্ছে সেই নিয়ে কিন্তু বিড়ম্বনা আছে, বিতর্ক আছে, কিন্তু যারা কাজটা করে তারা দুটো পয়সা পায়। তাহলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকারের প্রধান তারেক রহমান সাহেব শুরুতে তার ঘরের মাটিতে ঘরকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেটা যেমন রাখছে, বিদেশ নীতিতেও কিন্তু ভারত সরকারের সঙ্গে তার চলমান কার্যকারিতা, তার স্বাক্ষর তিনি রাখতে চলেছেন সংলাপের মধ্য দিয়ে, আলাপ দিয়ে, আলোচনার মধ্য দিয়ে এবং মতামতের ভিত্তিতে। তো স্বাভাবিকভাবেই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনিক ভাবনা চিন্তার কখনোই বাংলাদেশের বর্তমান সরকার বা আগামীতে যারাই আসে তারা এখান থেকে ওয়ার্ন হবে যে তাদের ভাবনা চিন্তার ফলে বাংলাদেশ গণ তৈরি হয়, সেই তাহলে সেই ভাবনাকে কেন তারা পাথেয় করে আগামী সরকারকে এগিয়ে নিয়ে যাবে? এটা কখনোই হতে পারে না। যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের প্রতি আরেকটা অবিচার হবে। একদমই একদমই। মানে যে অবিচারের কথা আপনি বলার চেষ্টা করলেন, একটু যদি স্পষ্ট করা যায়, এই অবিচারের পরেই তো প্রতিফলন হয়েছিল সেই জুলাই। প্রধানমন্ত্রীকে, এতবারের প্রধানমন্ত্রীকে কার্যত দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে, এবং বিভিন্ন সমাজ মাধ্যমে বিবৃতি ছুড়ে উত্তেজনা তৈরি করেছেন পরবর্তীকালে আমরা দেখতেই পেরেছি। আচ্ছা, এইটা যদি বাংলাদেশের দিকে হয়, ভারতের দিকেও বা নয়াদিল্লির দিকেও তো একটা সদিচ্ছার ব্যাপার থাকে। তার সামনে ওটা বড় পরীক্ষা নয় যে আমি বাংলাদেশের সঙ্গে কতটা বড় সম্পর্ক, কতটা মজবুত সম্পর্ক তৈরি করব। এই বছরই 2026-এই শেষ হচ্ছে যে গঙ্গা জলবন্টন চুক্তি 1996-তে হয়েছিল। এইটার যদি মানে নবীকরণের বিষয়টি আরো পিছিয়ে যায়, তাহলে এই অবিশ্বাসটা যে হাসিনার সঙ্গেই নয়াদিল্লি সম্পর্ক মজবুত করতে চায়, বাংলাদেশের সঙ্গে নয়, এই বার্তা তৈরি হবে। এটাও একটা নয়াদিল্লির কাছে অবশ্যই চ্যালেঞ্জ যে আমরা এই জলবন্টন চুক্তিটাকে আরো মজবুত করে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। তিস্তা চুক্তি এখনো ঝুলে রয়েছে বিভিন্ন রাজ্যের, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থানের জন্য। আর সীমান্ত রক্ষা, সীমান্ত সুরক্ষা, সীমান্তে হত্যা, ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি এক সময় ছিল। এই বিষয়টা ইতিমধ্যেই শূন্যে নামিয়ে আনা হয়েছে, নেমে এসছে। এটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সীমান্ত রক্ষার একটা বড় ইতিবাচক বার্তা। অবশ্যই এই যে পদগুলো, এগুলোই কি নয়াদিল্লিকে আরো সক্রিয়ভাবে তাকাতে হবে? শুধু 1 মাসে শূন্যে নামিয়ে আনা নয়, চিরন্তন শূন্যে রাখা। সে দোষী হোক বা নির্দোষ, যে কোনো মানুষের মৃত্যুই নিন্দনীয়। এই বিষয়টাকে মাথায় ধরে, মাথায় রেখে এগিয়ে যাওয়াটাকে নয়াদিল্লির চ্যালেঞ্জ নয়? নয়াদিল্লির সদিচ্ছার প্রমাণ হবে না? বা গঙ্গা জলবন্টন চুক্তিকে একটা বিষয় তোমায় বলি যে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার প্রশাসনিক সময়কালে সে ন্যায় করেছে না অন্যায় করেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, যদিও সেটা আমরা মৃত্যুদণ্ডের পক্ষে নই, কিন্তু তাকে আজীবন কারাবাসের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই বিষয়টা তাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি, বাস্তবতা কিন্তু ভারত সরকারও ওয়ার্ন করেছে, সেখান থেকেও শেখার বিষয় আছে। আর এটা তো ঘটনা যে বাংলাদেশের, তুমি যে বললে যে গঙ্গা জলবন্টন চুক্তি বা তিস্তা চুক্তি, নদীর গতিপথ তো আর শেখ হাসিনা এঁকে দেননি বা গড়ে দেননি। একদম প্রকৃতিগতভাবে, প্রকৃতির নিয়ম অনুসারে তিস্তা চুক্তি বা গঙ্গা তিস্তা, সে যেখান থেকে যেভাবে বহমান, তার বাস্তবতা নিয়ে কিন্তু চরম সিদ্ধান্ত দুদেশের সরকারদের নিতে হয় জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। তো গঙ্গা
জলবন্টন চুক্তি ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের হয়েছে, চরম বাস্তবতায় প্রকৃতিগত বিষয়, মানুষের জীবন জীবিকার বিষয়, চাষাবাদের বিষয়, কৃষির বিষয়, জীবন রক্ষার বিষয়। তো ভারত সরকার সেই চরম বাস্তবতায়, আমার বিশ্বাস, আমার ধারণা, আবারও বলছি, সরকারের সঙ্গে সরকারের পাশে থাকা, সরকারের সঙ্গে সরকারের পাশে থাকা মানে সাধারণ মানুষের জীবন এবং যাপনকে বাঁচিয়ে রাখা। তো ভারত সরকার একদম। সেই জায়গা আমি আশাবাদী, আমি আশাবাদ ব্যক্ত করি এবং আমি অধিকারের দাবিতে বলবো যে নবীকরণ হওয়া অবশ্যই জরুরি। এই নবীকরণের মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের বাহ্যিক, পারস্পরিক, বাস্তবিক সম্পর্কের উন্নয়ন ধারাবাহিকতার সঙ্গে এগিয়ে যাবে। সেটা কোন সরকার কোন সময় ছিল, কোন সরকার কোন সময় আছে, সেই বাস্তবতা দিয়ে না দেখে প্রকৃতির বিচারে, সম্পর্কের বিচারে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য এই নবীকরণ অবশ্যম্ভাবে হওয়া জরুরি। সেটা কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতিতে কিভাবে কি করা যায়, অবশ্যই সংলাপের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো সংলাপ বা আলোচনা যে চলছে, এই বাস্তবতা থেকেই বলা যায় স্বাভাবিকভাবেই এই নবীকরণ অবশ্যম্ভাবী হবে। ঠিক এখানটাই আরেকটা প্রসঙ্গ উঠে আসে। এই জলবন্টন চুক্তির নবীকরণ যেমন রয়েছে, তেমন বোধহয় দুই দেশের বাণিজ্য যত মজবুত হবে, যত দৃঢ় হবে, যত শক্তিশালী হবে, ততই বোধহয় দু দেশের সম্পর্কটাও শক্তিশালী হবে। এর জন্য ভিসা নীতির দরকার, আরো সরল ভিসা নীতি দরকার। এই ভিসা নীতির মাধ্যমে, বাণিজ্যিক সরলীকরণের মাধ্যমে, মুদ্রা লেনদেন সহজতর করার মাধ্যমেই বোধহয় দুই দেশের সম্পর্কটা নতুন ভাবে এগিয়ে যেতে পারে। অবশ্যম্ভাবে। দেখো, ঈদের সময় পেঁয়াজ যাচ্ছে, দুর্গাপুজোয় ইলিশ মাছ আসছে, ব্যবসাও হচ্ছে, সম্পর্ক থাকছে, স্বাদও পাচ্ছে। তো এগুলো করতে গেলে অফিসিয়ালি কার্যকারিতা যে হওয়ার দরকার, সেগুলো তো সরকারে করবেই। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভিসা নীতি সরলীকরণ সিদ্ধান্ত হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের ইলেকশন মিটলেই দেখবে কলকাতার নিউ মার্কেট, ধর্মতলা, মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিটে অবশ্যম্ভাবে মিনি বাংলাদেশ হয়ে ওঠে। মিনি বাংলাদেশ আমি এই কারণে বলছি যে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, আপ্যায়ন, সম্পর্ক, আমরা সেই কলকাতার মার্কিউ স্ট্রিটে গেলে, সদর স্ট্রিটে গেলে, মির্জা গালিব স্ট্রিটে গেলে আমরা এক টুকরো বাংলাদেশ দেখতে পাই। এটা আমি মনে করি আমাদের সম্পর্কের মধ্যে যেমন একটা ভিত গড়ে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের পাশে থাকা যেমন হয়, আত্মীয়তা বাড়ে এবং স্বাদ আস্বাদন গ্রহণ করা যায়। কেননা বাংলাদেশের খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের বিভিন্ন জাতীয় হোটেল সেখানে রয়েছে। আমরাও মাঝে মাঝে সেই স্বাদ গ্রহণ করতে যাই। তাই স্বাভাবিকভাবে ব্যবসাও হয়, সম্পর্কও থাকে, মানুষ আসে, প্রয়োজনে অপ্রয়োজনে ঘুরতে আসে, চিকিৎসা করাতে আসে। এটাই বাস্তবতা। এই বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু ভারত সরকার, অর্থাৎ নয়াদিল্লি এবং ঢাকা, তাদের কূটনৈতিক পর্যায়ে কার্যপ্রণালী যেমন চালিয়ে যাচ্ছে এবং এই চালিয়ে যাওয়াকে আরো জারি থাকবে আগামীর পথে, সম্পর্কের পথে। ঠিক একদমই। মানে আমরা যে, আপনিও বললেন, আমরাও আলোচনা শুরু করেছিলাম কলকাতাকে কেন্দ্র করে। আমরা বলেছিলাম আমরা কলকাতায় বসে আলোচনা করছি। আপনিও কলকাতার বেশ কয়েকটা জায়গার নাম বললেন, এবং এইটা বলতে গিয়ে আমাদের একটু না বললেও বলতেই হয়, না বললেও বলতে হয়, এই কলকাতায়, এই পশ্চিমবঙ্গে এখনো প্রচুর আওয়ামী লীগের নেতা রয়েছেন, ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে। তারা মাঝে মাঝেই উস্কানিমূলক বেশ কিছু মন্তব্য করছেন। শুধু পশ্চিমবঙ্গ, ভারত, কলকাতা নয়, একদম খোদ নয়াদিল্লিতে বসে শেখ হাসিনাও মাস দেড়েক আগে পর্যন্ত বেশ কিছু বিবৃতি দিয়েছেন সরকার বিরোধী, বিএনপি বিরোধী, ইউনিট বিরোধী, বা দুই দেশের সম্পর্ক বাংলাদেশের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, বর্তমান সরকারের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু উত্তেজনামূলক বিবৃতি। কিন্তু গত এক মাসে নতুন সরকার আসার পর এই বিষয়টা কিন্তু আমরা প্রায় বন্ধ দেখছি। হাসিনা বললেও তার দলের অভ্যন্তরে বলছেন, প্রকাশ্যে নয়। আওয়ামী লীগের নেতারাও প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য প্রায় বন্ধ। এগুলো কি মনে হয় কেন্দ্রীয় সরকার নয়াদিল্লির চাপের জন্য, যে এমন তোমরা কিছু করো না, তোমাদের আশ্রয় দিয়েছি, তাহলে তোমরা এমন কিছু করো না যাতে দুই দেশের সম্পর্ক খারাপ হয়? কি বলবেন, কি মনে হয়? দেখো, বিষয়টা হচ্ছে নয়াদিল্লি সরাসরি ভাবে না বললেও নয়াদিল্লির কার্যকারিতা কিন্তু সেই বলাকে যেন সবুজ সংকেত দেয়, আর ঠেলায় পড়লে মানুষ ঠান্ডা ঘরে ঢুকে যায়, এটা তার প্রমাণ। 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত অনেক কথা বলা হয়েছে, কিন্তু আমরা যেমন বলেছিলাম প্রথম কলকাতার এই প্রাসঙ্গিক প্রসঙ্গে, যে ইনক্লুসিভ ইলেকশন, দুধ কা দুধ পানি কা পানি, যদিও তাদের নির্বাচনে দাঁড়াতে না পারলেও যত শতাংশ ভোট পড়েছে সেখান থেকেই বোঝা যায় আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে কি হতো। তো স্বাভাবিকভাবেই এখন এক কথায় ঠেলায় পড়ে ঘরে ঢুকে গেছে, ঠান্ডা ঘরে। দিল্লি তো চরম বাস্তবতায়, দিল্লিও তো শিখেছে
যে প্রতিবেশী রাষ্ট্রে কি হয়েছে, তারা তো পরখ করেছে, এবং পরখ করেছে বলেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের আগ থেকে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে যে বক্তব্য শোনা গেছিল এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক থেকেও বলা হয়েছিল যে শেখ হাসিনা ইস্যুটা ভারত বাংলাদেশের আর বাহ্যিক যে সম্পর্কগুলো সম্পর্কের যে বাস্তবতা হবে, শুধু ওই ইস্যু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে কোনো সমস্যা করবে না। তা সেই বাস্তবতায় তো আমরা দেখছি। তো সেই কারণেই এখন আছো, থাকো, এবং এটা নিয়ে অনেক কথোপকথন উঠেছিল বিভিন্ন সংলাপে, গণমাধ্যমে, সমাজ মাধ্যমে, খবরের কাগজে, ওদেশের এদেশের। স্বাভাবিকভাবেই তুমি এখানে আশ্রয় নিয়েছো, তুমি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই প্রশ্ন উঠবে এবং তোমার থাকাটাও কিন্তু প্রশ্নাতীত হয়ে দাঁড়াবে ভারত সরকারের কাছে। স্বাভাবিকভাবেই তারা এখন ঠেলায় পড়লে বাপ যা বলে, এখন ঠেলায় পড়ে চুপ রয়েছে। চুপ থাকাটা ছাড়া উপায় নেই। নিজেদের অস্তিত্ব বজায় রাখতে গেলে এখন অভ্যন্তরে তুমি কি করো, চুপ না থাকলে উপায় নেই। হয়তো ভারতের মাটিতেও থাকাটা হয়তো দুরূহ হয়ে যেতে পারে, সময় বলবে, সেটা আমি এখনই বলছি না। তো এখন নীরবতাই তাদের পক্ষে মানে শ্রেষ্ঠ সিদ্ধান্ত বা পথ বলে আমার মনে হয়। এবং সেই কারণে এই মুহূর্তে অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র পথ, টিকিয়ে রাখতে গেলে নীরব থাকা ছাড়া তো কোনো জরুরি আর কোনো পথ নেই। ঠিক এটাই যে দুই দেশের অবস্থান মোটামুটি স্পষ্ট। দিল্লি বুঝেছে, দিল্লি শিখেছে, তার প্রমাণ তারা দিতে শুরু করেছে। যদি আমরা শেখ হাসিনাকে চুপ করানোর কথা বলি, যদি আমরা তেল বা গ্যাস সরবরাহের কথা বলি, যদি আমরা বাণিজ্য পথ খুলে দেওয়ার বার্তা দেওয়ার কথা বলি, যদি হাই কমিশনারের বারবার বৈঠকের কথা বলি, এসবই কিন্তু দিল্লির ইতিবাচক পথ চলারই উদাহরণ। আবার বাংলাদেশকে, ঢাকাকেও বুঝতে হবে, অকারণ ভারত বিরোধিতাই একমাত্র দুই দেশের সম্পর্কের মাঝে সীমারেখা তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদী কূটনীতি যদি মজবুত করতে হয়, তাহলে অকারণ ভারত বিরোধিতা, ভারতের সম্পর্কে ভারতের আবেগ নিয়ে বারবার রক্ত ঝরানো, এটাই বোধহয় করা উচিত নয়। এটা বোধহয় বিএনপি বা বর্তমান সরকার বুঝেছেন, বাংলাদেশের সরকারও বুঝেছে, এবং তাই জন্যই বোধহয় সেই কূটনৈতিক পথ, বিদেশমন্ত্রীর ভারত সফর বা আগামী দিনে প্রধানমন্ত্রীর ভারত সফর, সবই তো দুই দেশের সম্পর্ক মজবুত করারই ইঙ্গিত। আমরা কলকাতা প্রথম থেকেই একটা কথা বারবার বলেছি, দুই দেশের মানুষের সম্পর্ক মজবুত করতে হবে, দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য এগিয়ে নিতে হবে। মানুষের কথা শুনবেন, সংযোগ বাড়াবেন, সম্মান দেখাবেন একে অপরকে, তাহলেই এই সম্পর্ক আরো মজবুত হবে, আরো দৃঢ় হবে, আরো এগিয়ে যাবে। কোনো ব্যক্তি নির্ভর নয়, দুই দেশের সম্পর্ক হবে সংস্কৃতি নির্ভর, দুই দেশের সম্পর্ক হবে সৌভ্রাতৃত্বের। এর মাধ্যমেই গত কয়েক মাসে জমে থাকা বরফ বা তৈরি হওয়া চির বুঝে যাবে, বরফ গলে যাবে। এটাই আমাদের প্রথম থেকে একমাত্র উদ্দেশ্য ছিল, এবং দেখা গিয়েছে আমরাই একমাত্র সঠিকভাবে, সঠিক পথে, সঠিক কথা বলতে পেরেছি যে দুই দেশের মানুষের সম্পর্কই আমাদের একমাত্র লক্ষ্যই হওয়া উচিত, দুই দেশের লক্ষ্য হওয়া উচিত, দুই দেশের মানুষের লক্ষ্য হওয়া উচিত। আগামী দিনেও একইভাবে দুই দেশের মানুষের কথাই আমরা বলবো, দুই দেশের মানুষের মনের কথাই আমরা তুলে ধরবো। আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। আমাদের মতের সঙ্গে আপনারা সহমত বা বিরুদ্ধ মত যাই হন, লিখে জানান, কমেন্ট বক্সে লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সেটি করুন, আমাদের উৎসাহ দিন। আজকের মতন এ পর্যন্ত। নমস্কার।